আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আজকে কিতাব স্যারের আরেকটা অধ্যায় বৃত্ত যে চ্যাপ্টারটা আছে প্রথম পত্রে। তো এই চ্যাপ্টারটা করব। তো অনুশীলনী ম্যাথগুলো করার আগে তো এই চ্যাপ্টারের উপরে আর কি বৃত্তের উপরে যে আমাদের থিওরিটিক্যাল যে পার্টগুলো জানা প্রয়োজন, তো সেই সমস্ত জিনিসপত্র আগে দেখাবো, তারপরে হচ্ছে ম্যাথ করা শুরু করব। আর তোমাদের যদি হচ্ছে এই থিওরিগুলো জানা থাকে আগে থেকে, তারপরে চেষ্টা করবা এই ক্লাসটা একটু দেখার জন্য, 5 সেকেন্ড 10 সেকেন্ড করে স্কিপ করে হলেও দেখার জন্য। হয়তো বা নতুন কিছু থাকতেও পারে যেটা আগে পড়া হয় নাই, যেগুলো হয়তো বা ম্যাথ করার সময় কাজে লাগতে পারে। তো সুতরাং এগুলা দেখলে ভালো হয়। পরে বুঝতে পারবো সবকিছু ভালো মতো আর কি। তো দেখি শুরু করি। তো বৃত্ত সংজ্ঞাটা কি বলতেছে, জিনিসটা আসলে কি, যে বৃত্ত হইল একটি নির্দিষ্ট বিন্দু থেকে, এই যে নির্দিষ্ট বিন্দু বলছে না, এই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে কেন্দ্র। এই পরের লাইনে লেখা আছে, এটার নাম হচ্ছে কি কেন্দ্র। বৃত্তের একটা কি থাকে, কেন্দ্র থাকে। তো ওই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে, এটা কিন্তু বুঝতে হবে, সমদূরত্বে থাকা, সমান দূরত্বে থাকা সকল বিন্দু, সকল বিন্দুর কি সমষ্টি, এই সমষ্টিটাকে আচ্ছা সেট বলা যাইতে পারে, কিংবা সঞ্চার পথও বলা যাইতে পারে, সঞ্চার পথ। তো এই সেট বা সঞ্চার পথ বা সমষ্টি, এইটাকে বলা হচ্ছে কি বৃত্ত। তো আমাদের নির্দিষ্ট বিন্দু যেটা বললাম, এটা নাম দেওয়া আছে, স্পেশাল একটা নাম দেওয়া আছে কি কেন্দ্র, সেন্টার বলা হবে কেন্দ্র। তো কেন্দ্র থেকে আমাদের বৃত্তের উপরে স্থিত যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হইতে পারে, রেডিয়াস দিয়ে প্রকাশ করা হয়। তো এখন এটা আসলে বলতেছে কি, যে মনে করো নির্দিষ্ট একটা বিন্দু আছে এখানটায়, এটা হচ্ছে আমাদের কি নির্দিষ্ট একটা বিন্দু, এটা নাম দেওয়া হবে কেন্দ্র। তো এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থাকা অনেকগুলা বিন্দু আমি এখানে চিহ্নিত করতে পারি না। যেমন এই নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট এক দূরত্বে এখানে পয়েন্ট আছে ধরে নাও, আবার এইরকম দূরত্ব বজায় রেখে আরেকটা পয়েন্ট আছে মনে করো এখানে, ঠিক আছে। তারপর আরো একটা বিন্দু আছে ধরলাম যে এখানে, আরো অনেকগুলো আছে না এরকম। তবে শর্ত একটাই, যে এই নির্দিষ্ট বিন্দু থেকে আমি যে নতুন বিন্দুগুলো অঙ্কন করতেছি, প্রত্যেকটা বিন্দু দূরত্ব কি হইতে হবে, সমান হইতে হবে। তো এরকম অনেকগুলো বিন্দু থাকতে পারে না। তো এই যে বিন্দুগুলোতে নতুন করে বানাইলাম, এরকম কোটি কোটি থাকবে, অসংখ্য কোটি কোটি অসংখ্য ইনফাইনাইট সংখ্যক। এই সবগুলা বিন্দুর যে আমাদের সমষ্টি বা চলার যে পথ বা সঞ্চার পথ বা সেট, এই সেটটাকে বলা হচ্ছে সুন্দর করে কি বৃত্ত। আমার আঁকা বাঁকা হয়ে গেছে, এই যে এবার একটু সুন্দর হবে আর কি, আবার আগের মতো হয়ে গেছে। আচ্ছা হোক, কি হয়েছে, সমস্যা নাই। তো এইটার নাম কি বৃত্ত, এটার নামই আমাদের বৃত্ত। তাহলে এই নির্দিষ্ট বিন্দুকে বলা হচ্ছে কি কেন্দ্র, এর নাম হচ্ছে কেন্দ্র। আর এই কেন্দ্র হইতে আমাদের বৃত্তের উপরে স্থিত যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হচ্ছে কি ব্যাসার্ধ, এই দূরত্বটাকে ব্যাসার্ধ বলা হয়। তো এই ছিল মোটামুটি আমাদের বৃত্তের সংজ্ঞা। এখন আসি যে বৃত্তের সমীকরণ বের করব। বৃত্তের কি বের করব, সমীকরণ বের করব, খুবই সহজ কাজ। বৃত্তে একদমই সহজ। যে প্রথমে আসি, যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ ঠিক কেমন হতে পারে। মূল বিন্দুতে কি কেন্দ্র, এরকম একটা বৃত্তের সমীকরণ কেমন হতে পারে সেটা একটু দেখি। তাই প্রথমে তাহলে এক কাজ করি, যে মূল বিন্দুটা অঙ্কন করি, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে ফেলি। তো ধরলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে কি এক্স অক্ষ। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, বোঝা গেল। তাহলে এটা কি মূল বিন্দু না, 0,0, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো মূল বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একক ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, যে বৃত্তটা দেখতে মোটামুটি এরকম হইতে পারে। তো মনে করলাম যে এই যে আমার বৃত্তটা অঙ্কন করলাম, সেটা হচ্ছে ব্যাসার্ধ কতটুকু আর, অর্থাৎ আমি আর একক ব্যাসার্ধ নিয়ে এই মূল বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এখানে আর এর নাম কি ব্যাসার্ধ, এটা কি মূল বিন্দু কেন্দ্র, এটার নাম কিন্তু কি কেন্দ্র, মূল বিন্দুতে কেন্দ্র। তো ধরো যে এই বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু আছে এক্স কমা ওয়াই, ঠিক আছে, এক্স কমা কি ওয়াই। আচ্ছা যখন আমরা সরলরেখার ইকুয়েশন বের করতাম, যেমন এটা একটা সরলরেখা, এরকম ধরতাম না যে যে কোনো একটা বিন্দু হচ্ছে x1, y1, আরেকটা চলক ধরতাম, অবশ্যই ধরতে হবে এটা এক্স ওয়াই। তো এই চলকটা কিন্তু আমার সম্পূর্ণ সরলরেখাকে প্রেজেন্ট করে আর কি। এক্স এবং ওয়াই এর মান বিভিন্ন মানের জন্য এই বিন্দুগুলা চেঞ্জ হবে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এরকম। ঠিক একই কাজ বৃত্তের ক্ষেত্রেও, আমরা যত ইকুয়েশন বের করবো, যত সমীকরণ, এটা যেই হোক, বৃত্ত হোক, অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, সরলরেখা, যাই হোক না কেন, প্রত্যেকের জন্যই এক্স এবং ওয়াই কি থাকবে, চলক হিসেবে থাকবে, প্রত্যেকটা সমীকরণে থাকবে এটা। তো আমাদের 2D তে হচ্ছে এক্স এবং ওয়াই থাকবে, 3D তে এক্স ওয়াই জেড থাকবে আর কি। তো আমাদের যেহেতু 3D নাই, শুধুমাত্র 2Dর মধ্যে আবদ্ধ সিলেবাস। তো যাই হোক, তাহলে ধরলাম যে বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু এক্স কমা ওয়াই, এখানে এক্স ওয়াই কিন্তু চেঞ্জ হবে আর কি, পুরা বৃত্তের ঘুরতে থাকবে।
এক্স ওয়াই বিভিন্ন মানের জন্য। তাহলে এক্স ওয়াই কে বৃত্তের উপরে অবস্থিত না, তাহলে এই বৃত্তের উপস্থিত এক্স ওয়াই হইতে আমাদের কেন্দ্রে যে দূরত্ব সেটা কত, আর না? এটা তো অবশ্যই হইতে হবে না? তাহলে এক্স ওয়াই হইতে বললাম কি যে এক্স ওয়াই হইতে কেন্দ্র কেন্দ্র 0,0 এর যে দূরত্ব সেটা অবশ্যই ব্যাসার্ধ এর সমান হবে। দূরত্ব কত? আর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র জানি না, সরলরেখা হইতে এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার ইকুয়াল কত? আর। উভয় পক্ষে বর্গ করে দেই, তাহলে এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার ইকুয়াল কত? আর স্কোয়ার। অতএব আমরা এটা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? আর স্কোয়ার। তো এই লাইনটাই হচ্ছে আমাদের মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট কোনো একটা বৃত্তের সমীকরণ। তাহলে এরকম যদি কোনো ইকুয়েশন দেখি আমরা, যেমন একটা উদাহরণ দিই আমি, যে মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত দেবো? 15, 16 দিই, 16, ঠিক আছে? যদি বলি যে এটা একটা কিন্তু বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ, তাই বৃত্তের যখন আরেকটা সমীকরণ দেখাবো তখন আমরা বলে দিব নি বৃত্তের সমীকরণ ঠিক কেমন কেমন হয়। তো এই বৃত্তটির কেন্দ্র কিন্তু কেন্দ্র হচ্ছে আমার কি 0,0। এটা কি এর মতো মিলতেছে না? ঠিক এর অনুরূপ না? আবার এটার সাথে মিল করে দেখো তো আর স্কোয়ার মানটা কি আসে? 16 আসে না? তাহলে শুধু আর কত? 4 না? তার মানে এই বৃত্তটার ব্যাসার্ধ কত একক? 4 একক। বোঝা গেল? সহজ জিনিস একদম। ব্যাসার্ধ 4 একক। এরপরে আসি, আমাদের নেক্সট কি আছে দেখি, যে নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো খুব ভালো মতো বুঝতে হবে, না হলে কিন্তু ম্যাথ করতে পারবে না। ও আরেকটা কথা, সেটা হলো সরল রেখা না পড়ে কিন্তু বৃত্তে আসা একদমই যাবে না। এটা কিন্তু হারাম, ঠিক আছে? কারণ সরলরেখা না পড়লে বৃত্তে আসলে অনেক কিছু বুঝবে না, কিছুই বুঝবে না, সব মাথার মধ্যে চলে যাবে। তো এটাতে কি বলছে আমাদের, যে নির্দিষ্ট কেন্দ্র, একটা কেন্দ্র থাকবে এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। অর্থাৎ আগের মানে কি বলে, আগের টপিকটাই, কিন্তু আগেরটাতে কেন্দ্র ছিল হচ্ছে কি মূল বিন্দু, কিন্তু এবার কেন্দ্র চেঞ্জ হয়ে গেছে। কেন্দ্র কি নির্দিষ্ট কেন্দ্র। অর্থাৎ আমার এমন হতে পারে না যে এটা ধরো ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাই না? আগে আবার বৃত্তটা ছিল এরকম, কিন্তু বৃত্ত তো এরকম হতে পারে, পারে কিনা? এরকম হতে পারে, এরকম হতে পারে, পারে না? তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু আর আমাদের কেন্দ্র মূলবিন্দু নাই, চেঞ্জ হয়ে গেছে। তো এইসব ক্ষেত্রে আমাদের যে বৃত্তের সমীকরণ ঠিক কেমন থাকে সেটা একটু দেখি। তো আমি ডান সাইডে সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করতেছি। ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে? বেশি ছোট হয়ে গেছে না? একটু বড় করে দিই, দেখতে যদিও ভালো হয় নাই, আচ্ছা না হোক, সমস্যা নাই। তো ধরলাম যে এটা একটা কেন্দ্র, ঠিক আছে? এটা কি আমাদের একটা কেন্দ্র। তো কেন্দ্র, এবার কিন্তু আর আগের মতো মূলবিন্দু নাই। ধরি যে আমাদের এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, ঠিক আছে? এইচ কমা কত? কে। এবং এই বৃত্তটি ব্যাসার্ধ আর পরিমাণ, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা কত? আর। এবং আবার ধরলাম যে বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু এক্স কমা ওয়াই, মানে চলক আমাদের লাগবেই, এক্স এবং ওয়াই লাগবেই, কারণ ওইটা ছাড়া সমীকরণ বের করা সম্ভব না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিনা যে কেন্দ্র এবং এক্স কমা ওয়াই বৃত্তের উপস্থিত যে কোনো একটা বিন্দু দূরত্ব আর একক পরিমাণ মানে ব্যাসার্ধের সমান, এটা হইতে হবে না? অবশ্যই। তাহলে আমরা কি বলতে পারি? রুট এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল কত? আর। উভয় পক্ষে যদি বর্গ করে দেই, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, সরি, এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল কত? আর স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা বিন্দুতে এবং নির্দিষ্ট ব্যাসার্ধ দেওয়া থাকলে কোন একটা বৃত্তের সমীকরণ। তার মানে এই বৃত্তটার কেন্দ্র কত? এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 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 হচ্ছে আর একক। বোঝা গেল? এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল কত? আর স্কোয়ার, যেটার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে এবং ব্যাসার্ধ হচ্ছে আর একক। এটা খুব ভালো করে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা না হলে কিন্তু সামনে আগানো যাবে না। আবার তাহলে উদাহরণ দিই আমি, যেমন কি দিতে পারি, ধরলাম যে এক্স প্লাস 4 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 9 স্কোয়ার ইকুয়াল 25। তো এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, এটা একটা কি বৃত্তের একটা সমীকরণ। তো আমি একটু পরে বলতেছি যে এই সমীকরণের ক্যারেক্টারগুলো আসলে কিরকম হতে পারে। তো এই বৃত্তটা, সমীকরণটা আর এই সমীকরণের সাথে একটা মিলাও তো, কি কি মিলতেছে এখানে? আমার এখান থেকে যে এইচ এর যে মান, সেটা এটার সাথে মিলাইলে কি আসবে? এই সমীকরণ এবং এই সমীকরণ, এটা কি আমাদের সাধারণ সমীকরণ না, মানে সকল বৃত্তের জন্য আর কি। ঠিক এটার সাথে
এটা মিলাও, ঠিক আছে? এটা এবং এটা কি মিলতেছে না অনেকটাই? কেমন মিলতেছে যে এক্স আছে, তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানে কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, তো মাইনাস এইচ ছিল, এখানে প্লাস ফোর আর কি। তাহলে এটার সাথে আমি যদি এই সমীকরণটা মিলাই, তাহলে ওখান থেকে এইচ, আর এখানে কি মিলবে তাহলে মাইনাস ফোর না, অর্থাৎ আমরা এটা লিখতে পারি না এক্স মাইনাস মাইনাস ফোর স্কোয়ার। এবার তো মিলছে নাকি ওটার সাথে? তারপর কি ওয়াই মাইনাস নাইন স্কোয়ার ইকাল কত ফাইভ স্কোয়ার মিলছে এবার। তার মানে এখান থেকে মাইনাস ফোর ওখানকার এইচ এর সমান। তাহলে এই বৃত্তটার কেন্দ্র কি থাকবে? কেন্দ্র কেন্দ্র থাকবে কিন্তু মাইনাস ফোর কমা, এই যে কমা কে, কে কত 9। এখানে যদি এক্স মাইনাস ফোর স্কোয়ার থাকতো তবে কেন্দ্র হয়তো 4,9, কিন্তু যেহেতু এক্স প্লাস ফোর আছে, আমাদের আদর্শ ইকুয়েশনে খেয়াল করি এখানে এক্স মাইনাস ছিল, এখানে মাইনাস আনতে হবে, তাহলে ফোরের সামনে একটা মাইনাস দেওয়া লাগবে, কারণ মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যায়। সেখান থেকে বলতে পারি যে কেন্দ্র -4,9, অর্থাৎ কেন্দ্রের ভুজ হচ্ছে -4, কোটি হচ্ছে কত 9। এবং এই বৃত্তটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 25 কে রুট করতে হবে কত? 5 একক। বোঝা গেল? সহজ জিনিস, এটা একদম সোজা। তো এরপরে আসি, আচ্ছা এটা মুছে দেওয়া ভুল হলো না, থাকে এটা এরকম এক্স মাইনাস মাইনাস ফোর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস নাইন স্কোয়ার ইকুয়াল ফাইভ স্কোয়ার। এইবার আমি এই ইকুয়েশনটাকে আবার লিখতেছি নিচে। তো এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেল? অনেক অনেক গুরুত্বপূর্ণ। ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তো এটা না বুঝলে কিন্তু পরে নিজের মধ্যে আসলে কনফিউশন মানে তৈরি হবে যে কই থেকে কি গেল, না হইলো না, কি হইলো না কি। এবার আমি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে এখান থেকে কি বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কে প্লাস কে স্কোয়ার ইকুয়াল কত? আর স্কোয়ার। তো এই যে লাইনটা পাইলাম, কথা হচ্ছে এটা একটা ইকুয়েশন তো ছিল না বৃত্তে, তাহলে এটাকে ভাঙ্গায় আবার নতুন করে আরেকটা ইকুয়েশন আনার দরকারটা কি? আসলে আমরা যে এই লাইনটা লিখছি না, এটা ম্যাথ করবো না তখন বেশি কমপ্লেক্স হয়ে যাবে আর কি, সবার ক্ষেত্রে করতে গেলে। তো এটাকে যদি আমরা একদম আদর্শ বা সাধারণ একটা আকার নিয়ে আসতে পারি, যেটা সকল বৃত্তের জন্য অ্যাপ্লাই করতে পারবো যে কোনো সময় যে কোনো টাইমে, এটা কিন্তু খুব সহজে করা যাইতে পারে। এখন এই কাজটা হচ্ছে কি আদর্শ ইকুয়েশনটা বের করা, খুব সহজে যাতে আমরা হিসাব টিসাব করতে পারি, ইকুয়েশনগুলো খুব সহজে কি করতে পারি? বের করতে পারি। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। একদম সুন্দর একটা আদর্শ একটা আকার বের করব। তাহলে এখন দেখি বৃত্তের আমাদের আদর্শ ইকুয়েশনটা কেমন হবে দেখতে। এক্স এবং ওয়াই একপাশে রাখলাম আমি একসাথে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে রাখলাম হচ্ছে মাইনাস টু এক্স এইচ, তারপরে মাইনাস টু ওয়াই কে সাজাইলাম আর কি, মাইনাস টু ওয়াই কে। আর এখানে হচ্ছে এইচ স্কোয়ার থাক প্লাস কে স্কোয়ার থাক, আর স্কোয়ার থেকে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস আর স্কোয়ার ইকুয়াল 0 থাকবে। তো এই যে লাইনটা পাইলাম, এই লাইনটাকে একটু মডিফাই করব যাতে দেখতে সুন্দর লাগে। যেমন মাইনাস গুলাকে প্লাস বানায় ফেলবো, আর ধ্রুবক যে পদ আছে না, এই সম্পূর্ণ এটা কিন্তু ধ্রুবক পদ, এটা সম্পূর্ণ ভালো করে খেয়াল করি, কোনো চলক আছে নাই, সম্পূর্ণ ধ্রুবক পদ। এই ধ্রুবক পদটাকে একটা সিঙ্গেল ধ্রুবক দিয়ে আমরা কি করব? রিপ্লেস করে ফেলাবো। আর এখানে মাইনাস গুলাকে রাখবো না, প্লাস বানাই দেবো। তো এই কাজটা করার জন্য কি করতে পারি, যে এখানে মাইনাস এবং এইচ এটাকে রাখবো না, একদম টোটালি বাদ। তো একটা কথা হইতে পারে যে মাইনাসটা তো তুলে দিলেই হয়ে যেত, তাহলে এইচ কে তোলা দরকার কি? এইচ থাক সমস্যা কি? কিন্তু এখানে এইচ যেটা বোঝাবে আমরা যে মাইনাসকে প্লাস বানাই, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেল, এই কাজটা করা যাবে না। তো সেজন্য মাইনাস এইচ সহ মাইনাস কে সহ চেঞ্জ করে ফেলবো। তো এখন ধরে নিচ্ছি আমি, যে ধরি যে মাইনাস এইচ ইকুয়াল আমাদের জি, তারপর হচ্ছে মাইনাস কে ইকুয়াল এফ, এবং এইচ স্কোয়ার প্লাস, এটা কিন্তু সম্পূর্ণ ধরে নেওয়া জিনিস, বোঝা গেছে? সম্পূর্ণ কি ধরে নেওয়া জিনিস, এইটা নতুন কিছু না, জাস্ট ধরে নিলাম সুবিধার্থে, হিসাব করার সুবিধার্থে এই ইকুয়েশনটাকে সুন্দরভাবে সাজাবো এখন। তো যেই মানগুলো ধরে নিলাম এই মানগুলো বসাই টসাই দেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইচ এর পরিবর্তে জি বসবে, তাহলে প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই, আর এই সম্পূর্ণটার পরিবর্তে আমরা সি ধরে নিচ্ছি, তাই না? তাহলে এখানে বসবে প্লাস সি ইকুয়াল কত? 0। তো এই যে লাইনটা পাইলাম, এটা হচ্ছে সকল বৃত্তের জন্য, এটা সবার জন্য, একদম সবার জন্য বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের কি সমীকরণ? সাধারণ সমীকরণ। তো এই সমীকরণ দিয়ে কিন্তু ম্যাথ করবো বৃত্তের সাধারণ সমীকরণ। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবো আর কি, কিন্তু অনেক সময় এই যে ইকুয়েশনটা আছে না, এই যে এটা এই লাইনটা, এটাও ব্যবহার করব। প্রশ্ন দেখে বুঝতে হবে যে আসলে কোন সমীকরণে গেলে আমাদের কি হবে, ম্যাথটা সহজ হবে, না বলে দেবো, সমস্যা নাই। তো এখন কিছু জিনিস দেখি,
এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, এখানে বুঝতে হবে, বোঝা গেল? এই লাইন থেকে ভালো করে খেয়াল করি, ঠিক এই লাইন থেকে এটাকে লেখা যায় যে আর স্কোয়ার ইকুয়াল এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি। আমরা একটু খেয়াল করি তো যে আমরা কিন্তু অলরেডি মাইনাস এইচ ইকুয়াল জি ধরে নিয়েছিলাম। তার মানে শুধু জি সমান কি বলা যায়, বা এইচ না, হ্যাঁ, শুধু এইচ সমান কি বলতে পারি, মাইনাস জি। এবং শুধু কে সমান কি বলতে পারি, মাইনাস এফ না, মাইনাস এফ, সরি মাইনাস এফ। এই মান দুইটা একটু এই লাইনে বসাই দিই তো। তাহলে এইচ এর পরিবর্তে বসবে মাইনাস জি, তাকে স্কোয়ার করলে জি স্কোয়ার, কে স্কোয়ার করলে এফ স্কোয়ার মাইনাস সি থাকবে। এটা হচ্ছে আমাদের আর স্কোয়ারের মান। তাহলে শুধু আর এর মানটা কত, রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি না? তো আর কি ছিল আমাদের, ব্যাসার্ধ না? তো এটা যদি কোনো একটা বৃত্তের সমীকরণ হয়, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধের মান কত থাকবে, রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত, সি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই মুখস্থ রাখতে হবে, একদম ছোটস্থ, একদমই ভুল করাই যাবে না। রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ বের করার ফর্মুলা। এখন আরো কিছু জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে এটা কি মনে আছে কিনা যে আমাদের এই লাইন থেকে কিন্তু, এটা শুরুর লাইনটা, এই লাইন থেকে কিন্তু সম্পূর্ণ হিসাব টিসাব করে এই সাধারণ ইকুয়েশন পর্যন্ত আসলাম, তাই না? তার মানে আমাদের প্রথম যে লাইনটা এবং এই সাধারণ যে সমীকরণটা, দুটো একই জিনিস, অর্থাৎ একই বৃত্তের জন্য অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ দুটাই একই বৃত্তকে প্রকাশ করে। তার মানে আমাদের আগের যে কেন্দ্র, পরের যে কেন্দ্র, এটাকে চেঞ্জ হবে সম্ভব তো না, তাই না? তাহলে আগের কেন্দ্র ছিল কত, এই সমীকরণটা এইচ কমা কে না? তাহলে আমাদের এই সমীকরণে কেন্দ্রও কি থাকবে, এই বৃত্তটা কেন্দ্রও কি থাকবে, কেন্দ্র এইচ কমা কে কিন্তু থাকবে, এটা চেঞ্জ কোনোদিনও হবে না। এখন এইচ এবং কে এর মানটা আমরা পাল্টাই দিতে পারি, এটা পাল্টাইছি না? তাহলে বসাই দিতে কত থাকে, এই যে এখান থেকে এইচ ইকুয়াল মাইনাস জি থাকে না? তাহলে মাইনাস জি, আর কে ইকুয়াল কি মাইনাস এফ না, কমা মাইনাস এফ। তার মানে আমাদের এই বৃত্তটার কেন্দ্র কিন্তু কত, মাইনাস জি কমা মাইনাস এফ। বোঝা গেছে? এটা কিন্তু ভুল করো না আবার, মাইনাস জি কমা কত, মাইনাস এফ। তার মানে মাইনাস জি কমা মাইনাস এফ কেন্দ্র বিশিষ্ট কোন একটা বৃত্তের সমীকরণটা ঠিক এরকম হবে। এখন আসি আরেকটা জিনিস, যে আমরা কেন্দ্র খুব দ্রুত কেমনে করে বের করব। তো দেওয়া থাকতে পারে পরীক্ষার প্রশ্নে যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলবে যে এই বৃত্তটির কেন্দ্র কত বের করো। খুবই সহজ, কি করব, এখানে এক্স এর যে সহগটা, কেন্দ্রটা এরকম থাকবে যে এক্স এর যে সহগ, ওরে 2 দিয়ে ভাগ করে দেব, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করে দিব এবং সামনে একটা কি বসাবো, মাইনাস বসাবো। তাহলে সরাসরি এই যে দেখো মাইনাস জি চলে আসবে, মানে আমাদের কেন্দ্র পাই যাব। তারপর মাইনাস ওয়াই সহগকে 2 দিয়ে ভাগ করে দিব, 2 দিয়ে কি করে দিব, ভাগ করে দিব, যা পাবো সেটাই কি কেন্দ্র। তো আমি একটা উদাহরণ দিই এরকম, যে মনে করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y মাইনাস 2 ইকুয়াল কত, 0। এটা একটা বৃত্তের সমীকরণ, এটা একটা কিসের সমীকরণ, বৃত্তের সমীকরণ। আচ্ছা আরেকটা জিনিস, আর কিছু জিনিসপত্র লিখে দিই, আমি এটা পরে দেখাচ্ছি। আচ্ছা লিখছি যখন থাক, যখন লিখছি যখন, এটা একটু দেখাই দিই সামান্য। তো এটা একটা কি বৃত্তের সমীকরণ না? তাহলে এই বৃত্তটির কেন্দ্র বের করবো আগে, বৃত্তের কি বের করবো, কেন্দ্র বের করবো। তাহলে কেন্দ্র কেমন বের করতে হয়, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং সামনে মাইনাস বসাইতে হবে একটা, অর্থাৎ মাইনাস 8 বাই কত, 2 কমা ওয়াই সহগকে 2 দিয়ে ভাগ করতে হবে, সামনেটা মাইনাস বসাইতে হবে, এটা হচ্ছে মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 4 থাকবে, আর -10/2 কি, -5 থাকবে। এটা হচ্ছে কেন্দ্র গেল। এখন এই বৃত্তের ব্যাসার্ধ আছে না, সেটা একটু বের করা যাক। ব্যাসার্ধ, ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ মনে আছে কিনা, যে আর সমান রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ছিল। তাহলে রুট, এখন জি এবং এফ এর মানটা আবার করে পাবো। তো জি এবং এফ এর যে মান, সেটা হচ্ছে এই ইকুয়েশন থেকে বের করব। তাহলে আদর্শ ইকুয়েশন কি ছিল আমাদের, এরকম না, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy মাইনাস সি, সরি প্লাস সি ইকুয়াল 0। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণটা মিলাই তো, কি কি মিলে আসতেছে, আমাদের জি এর মানটা এখান থেকে লিখলে কি লেখা যায়, -4 না, জি এর মান কি থাকবে, -4 না, আর এফ এর মানটা কি থাকবে, শুধু 5 না, শুধু 5। তাহলে এই মানগুলো বসাই দিই এখানে, তাহলে -4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস সি কত, এখানে -2, সি হচ্ছে -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, অর্থাৎ রুট 16 প্লাস 25 প্লাস কত, 2। এটা হিসাব টিসাব করে যা আসবে সেটা হবে আমাদের ব্যাসার্ধের মান।
তো এটা আশা করি বোঝা গেছে। আরেকটা কথা, যে এত কষ্ট করে এগুলা করার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের এখানে জি কে স্কোয়ার করতেইছি, তাই না? তাহলে জি কে স্কোয়ার করার মানে আমাদের মাইনাস চিহ্নগুলো নিয়ে কোনো রকম চিন্তা করা দরকারই নাই। সরাসরি এখানে যে কেন্দ্রকে স্কোয়ার করবো ভুজকে, প্লাস কোটিকে স্কোয়ার করলে হয়ে যাবে, এটা কোনো সমস্যা হবে না। এখন একটু উপরে আবার ফিরে যাই। যেটা বলতে চাইলাম আমি, সেটা হলো আমাদের বৃত্তের সাথে সাধারণ সমীকরণ এইটাকে পাইলাম না, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c ইকুয়াল 0। তো এটা হচ্ছে বৃত্তের একদম সাধারণ সমীকরণ আর কি। তো এই সমীকরণে অনেক বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি, যে এই সমীকরণে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সর্বদা সমান। এর সহগ কি সর্বদা সমান হবে, সর্বদা সমান হবে। অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার সহগ যদি -5 হয়, তাহলে ওয়াই স্কোয়ার সহগ -5ই হওয়া লাগবে। এমন কখনোই হবে না যে এক্স স্কোয়ারের সহগ 2, ওয়াই স্কোয়ারের সহগ 3, তাহলে এটা বৃত্ত হবে না। যদি সহগ সমান না হয় তাহলে এটা বৃত্ত হবে না। ওটা অন্য কিছু হইতে পারে, হয় পরাবৃত্ত হইতে পারে কিংবা উপবৃত্ত হইতে পারে, কিন্তু বৃত্ত হবে না। বৃত্ত হইতে হলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমানই হওয়া লাগবে সর্বদা। তারপর এই সমীকরণের মধ্যে এই সমীকরণের মধ্যে এক্স ওয়াই যুক্ত বা এক্স ওয়াই সম্বলিত কোনো রকম পদ থাকবে না। কোনো পদ থাকাই যাবে না, কোনো পদ থাকবে না। তো এই দুটাই হচ্ছে আমাদের কি বৃত্তের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো লাইন, যে সমীকরণ হওয়ার জন্য কি কি হইতে হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সর্বদা সমান হইতে হবে। আর এই বৃত্তের মধ্যে এক্স ওয়াই সম্বলিত কোনো রকম পদ থাকবে না। মানে আমি যদি এটা এভাবে লিখি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 4x ইকুয়াল 0, এটা বৃত্তের সমীকরণ নয়। এটা কি নয়? এটা কোনো বৃত্ত নয়। বোঝা গেল? যেহেতু এখানে এক্স ওয়াই যুক্ত একটা পদ আছে, এরা কিন্তু কোনোদিনও কি হবে না, বৃত্ত হবে না। তো বৃত্তে আরেকটা আছে মজার জিনিস, সেটা হলো বিন্দু বৃত্ত। এটা একটু দেখি, বিন্দু বৃত্ত আসলে জিনিসটা কি। তো বিন্দু বৃত্ত হচ্ছে যেই বৃত্তের ব্যাসার্ধ 0। বৃত্তের ব্যাসার্ধ কত? 0 একক। তাকেই বলা হবে বিন্দু বৃত্ত। তার মানে আমরা একটু আগে দেখলাম না বৃত্তের সাধারণ সমীকরণে এরকম তো ছিল 2gx 2fy প্লাস c ইকুয়াল 0। এটা তো আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, তাই না? এই বৃত্তের কেন্দ্র কত? -g, -f। এবং এই বৃত্তের ব্যাসার্ধ কি ছিল? এই বৃত্তের ব্যাসার্ধ ছিল হচ্ছে r ইকুয়াল রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? তার মানে আমাদের বিন্দু বৃত্ত হইতে হইলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। তার মানে আর এর মান কি হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। অর্থাৎ রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল 0 হইতে হবে। এখান থেকে এটা বলা যাবে না যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল কত? 0। যদি কখনো এটা হয় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল 0, তার মানে ওই বৃত্তের ব্যাসার্ধ কত? 0। সেই বৃত্তকে বলা হবে বিন্দু বৃত্ত। তো বিন্দু বৃত্ত থেকে আমাদের হচ্ছে এইচএসসি 23 সালে, আমি যেবার এইচএসসি দিছিলাম ঢাকা বোর্ডে, তো এই যে কোশ্চিনটা সেটা আসছিল। এই কোশ্চিনটা ঢাকা বোর্ড 2023 সালে আসছিল। তো এটা একটু দেখি। আমি হচ্ছে এই যে স্লাইড বানানোর সময় হঠাৎ করে মনে পড়লো যে বিন্দু বৃত্ত থেকে আমাদের তো বোর্ডে একটা এমসিকিউ আসছিল। এটা একটু উঠাই দেই, এটা একটু করাই দিই। তো খেয়াল করি কি বলছে এখানে, যে বিন্দু বৃত্তের সমীকরণ কোনটি? বিন্দু বৃত্তের সমীকরণ নিচের কোনটি? ক, খ, গ, ঘ কোনটা হবে? তাহলে বিন্দু বৃত্ত হওয়া সবার আগে শর্ত কি, যে অবশ্যই আমাদের ব্যাসার্ধের যে মানটা এটা কত হইতে হবে? 0 একক। এখন আমরা প্রত্যেকটা অপশনে চেক করব যে কোন বৃত্তের ব্যাসার্ধ 0 একক হয়। তো ঘ নাম্বার অপশনটাকে সবার আগে দেখি, যেখানে কোনো সি নাই। ঘ নাম্বারে কোনো কি নাই? সি নাই, অর্থাৎ কোনো ধ্রুবক পদ নাই। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি এটা পরে বলে দেবো, সমস্যা নাই। মানে সি না থাকলে সেই বৃত্তটা মূল বিন্দুগামী হবে আর কি, এটা পরে আসতেছে, সমস্যা নাই। তো যেহেতু ঘ নাম্বারে কোনো সি নাই, তার মানে ভালো করে খেয়াল করি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা 0 না, এটা বাদ। তাহলে কোনো দুইটা সংখ্যার বর্গ করে কোনোদিন কি শূন্য আনা সম্ভব? সম্ভব না। তাহলে ঘ নাম্বারটা অপশন সবার আগে বাদ, এটা সম্ভবই না, এটা বাদ, এটা হবেই না। এখন উপরে তিনটাতে আসি। তো ক, খ, গ যে কোনো একটা হইতে পারে। কোনটা হবে জানি না, এখন দেখি কোনটা হইতে পারে। তো প্রথমে ক নাম্বার অপশনটা চেক করা যাক। ক নাম্বারটা একটু দেখি। তো আমরা সবার আগে যে আমাদের বৃত্তের সাধারণ যে সমীকরণ আছে আমি লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস, তো এটা ম্যাথ করতে লাগলে এত কিছু দরকার পড়বে না, খুব দ্রুত করে ফেলতে পারবে, এত সময় লাগবে না। 2fy প্লাস সি ইকুয়াল কত? 0, ঠিক আছে?
তো প্রথম এটা বড় করে করাচ্ছি আর কি, বেশি কথা বলতেছি হয়তোবা। তো এই হচ্ছে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে এই সমীকরণের সাথে ক নাম্বারটা একটু মিলাইতো। আর এই বৃত্তের কেন্দ্র কি থাকতো -3, মাইনাস কত এফ। তা আমাদের লাগবে এটা কি, ব্যাসার্ধ না? তাহলে ক নাম্বারে যে বৃত্তটা আছে আর ব্যাসার্ধ কত, আর ইকুয়াল রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? তাহলে রুট, এখন ক নাম্বারে ভালো করে খেয়াল করি, ওখানে জি এর মানটা কত, ক নাম্বার ইকুয়েশনে এই যে এখানে জি এর মান কেমন বের করতে হয়, জি লাগবে 2gx না? তাহলে এখান থেকে 2g সমান কত, -2 না? তাহলে শুধু জি সমান কত, -1 না? তাহলে জি সমান কত, -1। এবং এই সমীকরণের সাথে মিলাও, এটা এফ কত, এফ শুধু 1, এফ হচ্ছে কি শুধু 1। আমাদের জি এবং এফ এর মান লাগবে, তাহলে -1 এবং কত 1। আর এখানে সি এর মানটা কত, সি এর মান শুধু 1, মানগুলো বসাই দেই। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 1, যে মানটা 1 প্লাস 1 2, 2 মাইনাস 1 মানে 1 থাকবে। তাহলে ক নাম্বার অপশনটা বাদ, মানে হবে না, বাদ এটা। এখন খ নাম্বারটা আসি, এটাই গেল, কারণ ব্যাসার্ধ শূন্য হয় নাই। খ নাম্বার একই কাজ, আর ইকুয়াল রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে খ নাম্বারের জন্য আমাদের জি এর মানটা কত, -1, আগের মতো -1 কে বর্গ করব, প্লাস এখানে -1 দিই নাই না। তারপর এফ কত, এফ হচ্ছে 1, এটা কি করবো, স্কোয়ার করবো। আর সি কত আছে, +2 না? তাহলে ওটা কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। তাহলে 1 প্লাস 1 মাইনাস 2 থাকে কত, 2 প্লাস, সরি 1 প্লাস 1 2, 2 মাইনাস 2 0, 0 এক চলে আসছে। তাহলে খ নাম্বারে যে বৃত্তটা আছে সেই বৃত্তের আমাদের ব্যাসার্ধ কত, 0 একক না? তো খ নাম্বারটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই কি আমাদের বিন্দু বৃত্তের সমীকরণ। তাহলে এটা ফোটা আর কি, এরকম একটা পয়েন্ট আসবে। তো খ নাম্বার যে ইকুয়েশনটা আছে না, এটা হচ্ছে যে কোনো গ্রাফিং ক্যালকুলেটর দিতে পারো, যে সবচেয়ে জনপ্রিয় আর কি ডেসমস অ্যাপ। এটা ফোনে আছে, সেভ করে নিতে পারো, কিংবা তাদের ল্যাপটপ আছে তারা হচ্ছে সরাসরি ওয়েবসাইট থেকে দেখতে পারো। যে অ্যাপে গিয়ে সরাসরি আছে ইকুয়েশনটা পুরোটা দিলে হলো। ইকুয়েশনটা তুললে সুন্দর করে একটা বৃত্ত দিবে, বিন্দু দিবে, বিন্দু, বৃত্ত দিবে না, বিন্দু দিয়ে দিবে একটা, যেটাকে বলা হচ্ছে বিন্দু বৃত্ত। আর এখানে আরেকটা কথা বলি, যে আমাদের বলতেছে আসলে বিন্দু বৃত্ত, তাহলে বৃত্তটা ঠিক থাকবে আসলে কোন জায়গায়? এই বিন্দু বৃত্তের অবস্থানটা হবে আমাদের যে বৃত্ত যে ইকুয়েশন আছে না, ওই সমীকরণ থেকে যে কেন্দ্র একটা পাবো না, ওই কেন্দ্রটাই আসলে বৃত্ত নির্দেশ করবে, একটা পয়েন্ট, একটা পয়েন্টই জাস্ট বৃত্ত নির্দেশ করবে, যার নাম বিন্দু বৃত্ত। তাহলে খ নাম্বারে আমাদের বৃত্তটা কেন্দ্র কত, আমরা কিন্তু কেন্দ্র জানি কত, -g, -f আর কি, তাই না? তাহলে কেন্দ্র বের করতে হয় কেমনি, একটু আগে শিখাইছি, যে এক্স এর সহগটারে -2 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তাহলে এক্স এর সহগ কত, -2, ওরে -2 দিয়ে ভাগ করলে কি থাকবে, এক্স এর সহগরে -2 দিয়ে ভাগ করতে হবে, কিংবা অসহগরে 2 দিয়ে ভাগ করে সামনে একটা মাইনাস বসাইতে হবে, তাইলেই হবে। কিংবা -2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে -2 কে -2 দিয়ে ভাগ করলে 1 থাকবে, আর 2 কে -2 দিয়ে ভাগ করলে -1 থাকবে। এটা হবে আমাদের কি, কেন্দ্র। তার মানে 1, -1 যে বিন্দুটা আছে সেটাই আসলে একটা বৃত্ত, যেটা আমাদের খ নাম্বার ইকুয়েশনে কি করে, প্রকাশ করে। এরপরে আসি পরবর্তীতে, দেখি কি আছে। এটা হচ্ছে বিন্দুর অবস্থান বৃত্তের সাপেক্ষে। কোন একটা বৃত্তের সাপেক্ষে কোন একটা বিন্দু কোথায় আছে সেটা বের করবো এখন। এটা খুবই সহজ একটা জিনিস। যে ধরলাম যে আমার একটা ইকুয়েশন আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এটা একটা বৃত্তের সমীকরণ, আদর্শ সমীকরণ, 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত, 0। তো ধরো যে বৃত্তটা দেখতে এমন হবে, ঠিক আছে? এবার একটা বিন্দু আছে, ধরলাম যেখানে পয়েন্ট আছে, নাম দিব কি, পি নাম দিই। এখানে একটা বিন্দু আছে, এটার নাম দিই পি। একটা বিন্দু আছে এখানে, এটার নাম দিই পি, ঠিক আছে? তো এইবার পি এর একটা স্থানাঙ্ক দিয়ে দিই, আমি কি দিব, এক্স ওয়াই তো আছে, x1 y1 দিয়ে দিই। এটা দিয়ে হচ্ছে ওই একই দিই, একই। এখানে পি বিন্দু বিভিন্ন জায়গায় হইতে পারে আর কি। তো যদি কখনো এরকম হয় পি বিন্দুটি, যদি কখনো এরকম হয় পি বিন্দুটি এই বৃত্তের উপরে বসাই দিলাম, অর্থাৎ এক্স এবং ওয়াই এর জায়গায় পি বিন্দুর ভুজ এবং খুঁটি বসাই দিলাম। যদি এরকম হয়, যদি বসা দিলে কি থাকবে, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 2f y1 প্লাস সি না? যদি কখনো বসায় দেওয়ার পরে কোনো একটা বিন্দু বৃত্তের উপরে সমীকরণে বসায় দেওয়ার পরে মানটা যদি শূন্য হয়, যদি মানটা শূন্য হয়, তবে ওই বিন্দুটি বা পি বিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত। বোঝা গেল? বৃত্তের কি উপরে অবস্থিত। এটা গেল 1 নাম্বারটা। যদি 2 নাম্বারে আসি, যদি এরকম হয়, এটা আমি এখানে কপি করে নিয়ে আসি, বারবার লেখা ঝামেলা।
তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আসি, ধরলাম বসাইলাম, কিন্তু বসানোর পরে মানটা গ্রেটার দেন 0 চলে আসছে। এবার মানটা কি আসছে? গ্রেটার দেন 0। অর্থাৎ কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কোনো একটা বৃত্তের সমীকরণে বসানোর পর সেই টোটাল যে মানটা 0 থেকে বড় চলে আসছে, তখন ওই বিন্দুটা বৃত্তের বাহিরে অবস্থিত হবে। মানে 2 নম্বর ক্ষেত্রে আমার বিন্দুর অবস্থান ঠিক এখানটাই হবে। যদি কোনো বৃত্তের উপরে বসায় দেওয়ার পরে টোটাল যে মানটা সেটা গ্রেটার দেন 0 আসে, তখন ওই বিন্দুটা বৃত্তের বাহিরে অবস্থিত। ঠিক আছে, বাহিরে অবস্থিত। আর 3 নম্বরে আসি, যে এবার হচ্ছে কি আমাদের যদি এখন এরকম হয় যে বসায় টসায় দিলাম, এবারে 0 আসে নাই, আবার গ্রেটার দেনও আসে নাই, এবার লেস দেন 0 আসছে, তখন তখন এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। এইটুকুই। নেগেটিভ হইলে ভিতরে, পজিটিভ হইলে কি বাহিরে, যদি শূন্য হয় তাহলে একদম উপরে। মনে হয় খুবই সহজ কাজ। এরপর আসি পরবর্তীতে, দেখি কি আছে, যে বৃত্ত দ্বারা অক্ষ হইতে খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করতে হবে না। তো এই অংশটা প্রমাণ করে দেখাচ্ছি সবকিছু, এখানে অনেক কিছু কথা আছে আসলে। সবার আগে মনে করলাম যে বৃত্তর সাধারণ সমীকরণ, সেটা একটু আগে প্রমাণ করলাম কেমন ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত 0। তো এই বৃত্তটা আমরা অক্ষে আঁকাইলে বিভিন্ন রকম হইতে পারে, দেখতে অনেক রকম হইতে পারে, তাই না? যে এরকম হইতে পারে একটা, ঠিক এরকম হইতে পারে কিনা, হইতে পারে, একটু বড় হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, পারে কিনা। আমি এই বৃত্তটা একটু কেটে দিই এখান থেকে, এটা এইভাবে না দিয়ে এভাবে দেখি। তো এখন খেয়াল করি, এই যে বৃত্তগুলো অঙ্কন করলাম, বিভিন্ন রকম বৃত্ত আঁকাইছি, তার মধ্যে এই যে বৃত্তটা এই বৃত্তটা কি করছে, যে এক্স অক্ষ হইতে এই অংশটা একটা জ্যা হিসেবে কর্তন করছে না। মানে এই বৃত্তটা এক্স অক্ষ হইতে নির্দিষ্ট একটা অংশ কি করে ফেললো, কর্তন করে ফেলিছে। তারপর এই যে বৃত্তটা আছে, ও আবার ওয়াই অক্ষ হইতে এতটুকু অংশ কি করছে, কর্তন করছে না বা কাটে নিছে না, মানে ওর ভিতরে অন্তর্ভুক্ত আর কি। আবার এই বৃত্তটা কি করছে, ওরা দুজন তো শুধু এক্স এবং ওয়াই অক্ষে ছিল, এই আবার দুইটা থেকেই কাটছে কতটুকু, ওয়াই অক্ষ হইতে ঠিক এতটুকু পরিমাণ এবং এক্স অক্ষ হইতে ঠিক এতটুকু পরিমাণ, তাই না? তো এই যে পরিমাণ অংশ কর্তন করে, এই অংশটা খুব সহজেই বের করার একটা উপায় আছে। এখন কিভাবে এই অংশটা বের করতে হয় সেটা একটু দেখবো। তো প্রমাণটা আসলে না দেখালেও হয়, এটা কোনো প্রয়োজন নাই, আমি তারপরে দেখাচ্ছি। এটা শুধু একটার জন্য দেখাবো, বাকিটার জন্য এমনি থেকে প্রমাণ বা বুঝতে পারবো, সহজ জিনিস আর কি। যে ধরলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এই বৃত্তটা দেখতে এমন হইতে পারে না? হইতেই পারে। ধরলাম এটা একটা কি আমাদের বৃত্ত, একটা ভালো হচ্ছে না, আচ্ছা হোক, কি হবে হোক, সমস্যা নাই। তো এই বৃত্তের কেন্দ্র থাকবে অবশ্যই -g, -f, এটা হচ্ছে আমাদের কি বৃত্তের কেন্দ্র, দরকার নাই, ওটা বাদ। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই কর্তন করা অংশের মানটা বের করা। ঠিক এই যে এই কতটুকু অংশ কি করে কর্তন করে এক্স অক্ষ হইতে, এই মানটা কি করবো, এখন বের করে দেখবো কত হইতে পারে। তার মানে এই বৃত্তটা এক্স অক্ষে দুইটা পয়েন্টে সেট করছে না, একটা পয়েন্ট হচ্ছে এই বিন্দুটা, একটা কি এই বিন্দুটা না। তাহলে এই দুইটা বিন্দু দূরত্বই হবে আমাদের কি নির্ণয় কর্তিত অংশের বা খণ্ডিত অংশের পরিমাণ, তাই না? তো যেহেতু এই দুটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, তো যেহেতু এই দুটা বিন্দু কি এক্স অক্ষের উপর অবস্থিত না, তাহলে এই দুটা বিন্দুর কোটি কত, 0। তো দুটো বিন্দু নাম দিলাম, আমি একটা নাম দিলাম হচ্ছে x1, 0, আর আরেকটা নাম দিলাম x2, কত 0। তাহলে এখানে আমাদের যে দুটো বিন্দু যে পাইলাম, এই দুটা বিন্দুর যে দূরত্ব সেটাই কি আমাদের খণ্ডিত অংশের পরিমাণ না? এই দুটা বিন্দুর যে দূরত্ব সেটাই আসলে খণ্ডিত অংশের কি পরিমাণ। এবার দুটা বিন্দু দূরত্ব কেমন করে করতে হয়, √x1 - x2 স্কোয়ার প্লাস 0 - 0 স্কোয়ার, অর্থাৎ মানটা এরকম থাকবে, x1 - x2 কি স্কোয়ার। এই মানটা এখন বের করতে হবে, অর্থাৎ শুধুমাত্র x1 - x2 বের করলেই হচ্ছে। তো এখানে যেহেতু x2 এর মানটা বড় ধরে নিয়েছি, আমি এটা সামনে লিখতে পারি, এটা কোনো সমস্যা নাই, কারণ a - b হোল স্কয়ার সূত্র তো, x1 - x2 যে কথা, x2 - x1 একই কথা, এটা কোনো সমস্যা নাই। বুঝা গেল? x1 - x2 দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। মানে x1 এখানে থাকতে না পারে, নাও থাকতে পারে, এটা আমরা জানি না কোথায় আছে, ঠিক জাস্ট আমরা প্রমাণ করতেছি আর কি। তাহলে এখন আসি এখানটাই। তো যদি এই বৃত্তটা প্রথমে যে এক্স অক্ষ হইতে খণ্ডিত অংশ বের করবো, যদি এই বৃত্তটা এক্স অক্ষে ছেদ করে, তাহলে ওই সকল বিন্দুতে ওয়াই এর মান কি 0 না, ওয়াই ইকুয়াল কি হবে 0 হবে।
তাহলে আমাদের y এর মানটা যে শূন্য, এই যে মানটা এখানে বসাইতে পারি না? এখানে ধরে নিছি যে ছেদ বিন্দুগুলা x1, 0 আর কি। আর x1 এবং x2 কে সাধারণ চলক হিসেবে x ধরতে পারি। তার মানে এই সমীকরণে আমরা x, 0 বসাবো। x, কত 0 দিয়ে বসাই। x স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f ইন্টু 0 প্লাস c ইকুয়াল কত 0। সমীকরণটা কি দাঁড়ায়? x স্কোয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়াল কত 0। তো এই অংশটা অনেক হচ্ছে বুঝবা না যারা হচ্ছে দ্বিতীয় পত্রে এখনো পড়ো নাই। তো সবাই আশা করি হচ্ছে শুরু থেকে পড়তেছো আর কি। তো প্রথম পত্রে এই আলোচনাটা নাই। আমাদের বহুপদীতে কোন একটা দ্বিঘাত সমীকরণে মূল সহগের সম্পর্ক দেওয়া আছে, এটা দ্বিতীয় পত্রে আছে 4 নম্বর অধ্যায়। তারপরে আমি বোঝানোর চেষ্টা করতেছি, একটু হলে বুঝবো আর কি, হালকা পাতলা না বুঝলে সমস্যা নাই। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণ সলভ করলে অবশ্যই কয়টা মান আসবে? দুইটা মান আসবে না? এই সমীকরণটা সলভ করলে দুইটা মূল বা দুইটা মান আসবে। তো মনে করলাম যে এই সমীকরণে দুটি মূল, সেই দুটি মূল হচ্ছে x1 আর এটা কত x2। তো এই x1 এবং x2 কিন্তু মূলত x অক্ষের ছেদ বিন্দুর ভুজ বের হবে, ঠিক আছে? এটা সোজা জিনিস, বোঝার কথা। তো এখন এই x1 মাইনাস x2 এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা ম্যানুয়ালি এভাবে করতে পারি যে ধরলাম এটাকে সমাধান করলে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac থাকে, তো তাই না? তো এটা বেশি কষ্ট হয়ে যায়। প্লাস থেকে এটা মান আসবে, মাইনাস থেকে এটা মান আসবে, তা বিয়োগ করে দিব। বেশি কষ্ট হয়ে যায় এটা। তো এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। কষ্ট কম করার অপশন আছে, সেটা কি? যে কোনোটা দ্বিঘাত সমীকরণে মূল যদি x1 এবং x2 হয়, তবে ওই দুটা মূলের যোগফল x1 প্লাস x2 হবে মাইনাস বি বাই এ। অর্থাৎ আমাদের বি কত 2g না, এই মানটা মাইনাস 2g থাকবে। আর এ তো কত 1, ভাগ করার প্রয়োজন নাই। আর মূল দুইটা গুণ করলে x1 ইন্টু x2 এটা থাকবে সি বাই এ। সি বলতে এখানে শুধু সি বোঝাচ্ছে, এ বলতে কত 1 x স্কোয়ারের সহগ, শুধু সি থাকবে। এবার লাগবে কি x1 মাইনাস x2 না? এটাকে বলা যায় কিনা যে x1 মাইনাস x2 স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। এই কাজগুলো কবে করতাম? ক্লাস 7-8 না, যে আমাদের এ প্লাস বি দেওয়া থাকতো, এ মাইনাস বি বের করতে হইতো, এ বি দেওয়া থাকতো, এরকমটা না? এটা একটা এরকম এ প্লাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, এ মাইনাস বি বের করতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 4ab মাইনাস 4ab। তো মান এটা বসাই দিই, তাহলে মাইনাস 2g স্কোয়ার মাইনাস 4 কত সি। তাহলে এখান থেকে আমাদের x1 মাইনাস x2 স্কোয়ার ইকুয়াল এখানে হচ্ছে 4g স্কোয়ার মাইনাস 4c থাকবে। জায়গায় দেওয়া হচ্ছে না, ছোট করে দিয়ে এগুলা। বেশি ছোট হয়ে গেল না? আচ্ছা থাক। তাহলে x1 মাইনাস x2 এবার হচ্ছে 4 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি, এটাকে রুট করে দেব। তাহলে x1 মাইনাস x2 ইকুয়াল রুট 4 কে রুট করলে কি 2 থাকবে, রুট জি স্কোয়ার মাইনাস কি থাকবে, সি থাকবে। তো সবশেষে x1 মাইনাস x2 পাই গেলাম। তো এখানে কিন্তু অলরেডি দেখাইছি যে x1 মাইনাস x2 হচ্ছে x অক্ষ হইতে খণ্ডিত অংশের কি পরিমাণ। তো এই মানটা কি প্রমাণ করলাম? 2 রুট জি স্কোয়ার মাইনাস সি। কোনো একটা বৃত্ত দ্বারা x অক্ষ হইতে খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করার সূত্র হচ্ছে কি 2 রুট জি স্কোয়ার মাইনাস সি। তাহলে x অক্ষ হইতে খণ্ডিত অংশের পরিমাণ কি থাকবে 2 রুট জি স্কোয়ার মাইনাস সি, এটাই ফর্মুলা। যদি y অক্ষ হয় তখন y অক্ষ হইতে খণ্ডিত অংশের পরিমাণ, তখন জি এর পরিবর্তে এফ আসবে, এইটুকু, আর কোনো পার্থক্য নেই, এফ স্কোয়ার মাইনাস কত সি। আর একটা জিনিস খেয়াল করি, যদি কখনো এরকম হয় যে জি স্কোয়ার মাইনাস সি এই মানটা লেস দেন 0, এটা কি হওয়া সম্ভব? এই একটা অবাস্তব বৃত্ত প্রকাশ করে। তার মানে কোন একটা বৃত্ত দ্বারা অক্ষ হইতে খণ্ডিত অংশ আমরা তখনই পাবো যখন জি স্কোয়ার গ্রেটার দেন সি এবং এফ স্কোয়ার গ্রেটার দেন সি আসবে। যদি মানগুলা বড় না হয় তাহলে কিন্তু এই বৃত্তটা বাস্তব বৃত্ত হবে না, এটা অবাস্তব বৃত্ত প্রকাশ করবে। অর্থাৎ খণ্ডিত অংশ পাইতে হলে অবশ্যই জি স্কোয়ার গ্রেটার দেন সি হইতে হবে, এফ স্কোয়ার গ্রেটার দেন সি হইতে হবে, কারণ রুটের ভিতরে তো মাইনাস বসবে না বাস্তবের ক্ষেত্রে। তো এখন দেখি এটার উপরে বিভিন্ন অনেক কথা আছে, যেমন পরেরটায় আসি আমরা। এখানে অনেকগুলা কেস হইতে পারে। যেমন কেসটা কেমন হইতে পারে, যে ধরলাম একটা বৃত্ত, আমি একটা মুখে মুখে বলতেছি, এটা একটু খাতায় লিখে নিয়ে ভালো হয়। তো একটা বৃত্ত এক্স অক্ষকে মনে করো স্পর্শ করে, স্পর্শ করে। তো যদি স্পর্শ করা মানে কি একটা বিন্দু দিয়ে অতিক্রম করে না? তো যদিও মনে হচ্ছে অনেকগুলো বিন্দু দিয়ে অতিক্রম করছে, কিন্তু মূলত তা না। এটা যদি জুম করা হয় তখন দেখা যাবে মাত্র একটা বিন্দু দিয়ে
এই বৃত্তটা পাস করে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমার যে বৃত্তটা যে আছে সেই বৃত্ত দ্বারা এক্স অক্ষ হইতে খণ্ডিত অংশের পরিমাণটা কত? শূন্য না? খণ্ডিত অংশের পরিমাণটা কত? শূন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? টু রুট জি স্কয়ার মাইনাস সি, এটাই তো আমাদের বৃত্ত দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ না? এই মানটা তো জিরো আসবে, তাই না? তার মানে জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল কত? সরি, জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল জিরো। অতএব আমরা সি ইকুয়াল জি স্কয়ার বলতে পারি। তো যদি কখনো কোনো বৃত্তের ক্ষেত্রে সি ইকুয়াল জি স্কয়ার আসে, তাহলে আমরা বলতে পারবো ওই বৃত্তটি এক্স অক্ষকে কি করে? স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করে। বোঝা গেল? ঠিক একই কাজ আমরা ওয়াই অক্ষের জন্যও করতে পারি। যেমন এরকম হইতে পারে না? একটা বৃত্ত মনে করলাম, ঠিক ওয়াই অক্ষকে জাস্ট স্পর্শ করে। তাহলে এই ক্ষেত্রে ওয়াই অক্ষ হইতে কর্তিত অংশের পরিমাণ টু রুট এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল কি থাকবে? জিরো থাকবে। তার মানে এখান থেকে সি ইকুয়াল এফ স্কয়ার আসবে। অতএব বৃত্তটি ওয়াই অক্ষকে জাস্ট কি করে? স্পর্শ করে। তো এই দুটা বৃত্তের জন্য আরো দুটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা আমি বলতেছি এখানে। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে, বুঝতে হবে। ভালো করে খেয়াল করি যে মনে করো যে এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে এস কমা কে। আমি একটা দেখাই দিচ্ছি সবগুলাই। এস কমা কে মানে একটাতে দুটা জিনিস আর কি। তাহলে এখানে এইচ বলতে কি বোঝাচ্ছে? ভুজ না? কে কি কোটি না? তাহলে এইচ কোনটুকু অংশ? এই এতটুক না, এটা হচ্ছে এইচ। আর এই কেন্দ্র যে হাইট, সেটা কি আমাদের কে না? আবার কেন্দ্র থেকে কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব কি ব্যাসার্ধ আর না? ব্যাসার্ধ কত? আর। তাহলে যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ওর যে ব্যাসার্ধ তার মান কার সমান হচ্ছে? এইচ এর সমান না? যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে আমাদের ওই বৃত্তটির ব্যাসার্ধ হবে আহ, কেন্দ্রের কেন্দ্রের কোটির সমান, অর্থাৎ কে এর সমান। তো কে এর মানটা মাইনাস হইতে পারে, কিন্তু ব্যাসার্ধ তো প্লাস হবে, তাই না? সুতরাং এটাকে আমরা মডুলাস বানাই দেব, এত একক। তাহলে যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ওর ব্যাসার্ধের মানটা থাকবে আমাদের হচ্ছে কেন্দ্রের কোটির মডুলাসের সমান। ঠিক অনুরূপভাবে ধরলাম যে এটার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ কি? এইটাই না? আবার এইচ কতটুকু? এইটুকু না? এটুকু হচ্ছে আমাদের কি? এইচ না? আর এইটুকু কত? কে। তো এই ক্ষেত্রে ব্যাসার্ধ আর সমান কি থাকবে? রুট এইচ একক, অর্থাৎ কেন্দ্রের ভুজের মডুলাসের সমান। তো এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সামনে অনেকগুলো ম্যাথে লাগবে। এবার দেখি, যদি এরকম হয় কখনো একটা বৃত্ত এক্স এবং ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে, হইতে পারে না? হইতেই পারে। দুইটা অক্ষকে কি করে? স্পর্শ করে। তো এই ক্ষেত্রে মনে করলাম যে আমাদের এইচ কমা কে হচ্ছে কি বৃত্তটির কেন্দ্র। তো যদি উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে এই ক্ষেত্রে সি ইকুয়াল জি স্কয়ার হবে। আবার কি সি ইকুয়াল এফ স্কয়ার না? কারণ উভয় অক্ষ হইতে কর্তিত অংশের মানটা শূন্য বললাম। তার মানে সি ইকুয়াল জি স্কয়ার ইকুয়াল এফ স্কয়ার থাকবে। এটা কখন? যখন উভয় অক্ষকে স্পর্শ করে, শুধুমাত্র তখন অ্যাপ্লাই করা যাবে। বা কোনো একটা বৃত্ত সমীকরণ হতে যদি এটা প্রমাণ করতে পারি, তাহলে বলতে পারবো সেই বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে। বোঝা গেল? আর এখানকার ক্ষেত্রে দেখি এইচ কমা কে যে পাইলাম, কেন্দ্র ধরলাম, উভয় অক্ষকে স্পর্শ করে, তার মানে স্পর্শ বিন্দু হইতে এই যে দূরত্ব, সেটা কি কে না? আবার এটাই আবার আর দিয়ে প্রকাশ করা যাবে না? আর দিয়ে করা যায়, কে দিয়েও করা যায়। আবার এইটুক যে আছে স্পর্শ বিন্দু, দূরত্ব হচ্ছে আর, আবার এটাই আমাদের কি আবার এইচ না? তার মানে এই ক্ষেত্রে কিন্তু আর ইকুয়াল মডুলাস এইচ ইকুয়াল মডুলাস কে একক থাকবে। এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তারপর আর কিছু জিনিস দেখি, যে অল্প কিছু, আর তেমন কিছু জানার কোনো প্রয়োজন নাই। যদি কখনো এরকম হয়, টু রুট ধরি এরকম আছে, এরকম ভেবে একটা বৃত্ত মনে করে ঠিক এরকম আছে, ঠিক আছে? তো যদি আমরা এই বৃত্তের সমীকরণ থাকবে তো নাকি? একটা সমীকরণ থাকবে। তো ওর জন্য যদি আমরা এটা বের করি, টু রুট জি স্কয়ার মাইনাস সি, যদি এই মানটা অবাস্তব হয়, অর্থাৎ এটা মানটা ক্যালকুলেটর উঠাইলে ম্যাথ এরর দেখাবে আর কি, অর্থাৎ ওটা আছে আনডিফাইন্ড বা রুটের ভিতরে মাইনাস নেগেটিভ সংখ্যা চলে আসবে, যেটা ক্যালকুলেটর অবাস্তব বা সরি বাস্তব মোডে কাজ করতে পারে না, কিন্তু ওরা কমপ্লেক্স মোডে নিয়ে গেলে তখন ঠিকঠাকভাবে কাজ করবে। তো যদি কখনো টু রুট জি স্কয়ার মাইনাস সি এর মানটা অবাস্তব চলে আসে, সেক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। সেই সিদ্ধান্ত হইল এই বৃত্তটি বৃত্তটি এক্স অক্ষে স্পর্শ বা
স্পর্শ বা ছেদ করে না। বোঝা গেল? এই যদি কখনো মানটা কি আসে, অবাস্তব আসে, সেই ক্ষেত্রে বলতে পারবো যে বৃত্তটা এক্স অক্ষে স্পর্শ বা ছেদ করে না। ঠিক একই কথা ওয়াই অক্ষের জন্য, যদি টু রুট এফ স্কয়ার মাইনাস সি অবাস্তব চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে বৃত্তটি আমাদের ওয়াই অক্ষকে টাচ বা ছেদ করবে না। যদি শূন্য আসে তাহলে জাস্ট স্পর্শ করে। যদি একটা মান দেয়, যদি একটা পজিটিভ ভ্যালু দেয়, তাহলে ওই পরিমাণ অংশ কি করে, কর্তন করে, এইটুকুই। তো বৃত্তের মধ্যে আর কিছু তেমন জানার প্রয়োজন নাই এই চ্যাপ্টারে আর কি। জানার প্রয়োজন নাই বলতে পরে আরো কিছু আছে, এখন মানে উদাহরণে ম্যাথ শুরু না, অল্প কিছু জিনিসপত্র আছে। আজকে জাস্ট কয়টা উদাহরণ ম্যাথ করবো, করে দিয়ে শেষ। তার উদাহরণ এক কি বলছে এখানে, যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল ফাইভ স্কোয়ার। তো এই বৃত্ত দ্বারা এক্স অক্ষের ছেদাংশ নির্ণয় করো। এক্স অক্ষের ছেদাংশ নির্ণয় করতে বলা হয়েছে। এক্স অক্ষের ছেদাংশ বলতে এই বৃত্তের কেন্দ্র কত, টু কমা মাইনাস তিন না, ধরো এরকম আছে আর কি, টু কমা মাইনাস তিন, টু কমা মাইনাস তিন ধরলাম এই পয়েন্টটা, টু কমা মাইনাস তিন। আবার এটা ব্যাসার্ধ হচ্ছে কত, 5 একক। তো বৃত্তটা দেখতে মোটামুটি মাইনাস তিন, তো এরকম হতে পারে আর কি। এটা হচ্ছে আমাদের বৃত্তটা দেখতে এরকমটা লাগবে, দেখতে হবে এরকম। তো এই বৃত্তটা এক্স অক্ষ হইতে কি করছে, একটা নির্দিষ্ট অংশ কর্তন করছে না, এই অংশটা, এটাই আমাদের ছেদাংশ। কতটুকু অংশ কি করে, ছেদ করে বা কতটুকু অংশ কর্তন করে, এটা বের করতে হবে। তা আমরা কোন একটা বৃত্ত দ্বারা এক্স অক্ষ বা অক্ষ হইতে কর্তিত অংশ কি বের করছিলাম একটু আগে, টু রুট জি স্কোয়ার মাইনাস সি না, খুবই সহজ একটা ফর্মুলা মনে রাখার জন্য। এটা হচ্ছে এক্স অক্ষ হইতে কর্তিত অংশ, যখন ওয়াই বলবে তখন টু রুট এফ স্কোয়ার মাইনাস সি হবে। তো আমাদের তো এখন কি কি লাগবে, জি এবং সি লাগবে না? তো জি এবং সি বের করার জন্য সবার আগে এই যে বৃত্তটা আছে না, সেই বৃত্তটার সমীকরণকে আদর্শ বা সাধারণ আকারে প্রকাশ করতে হবে। তারপর তাহলে এটাকে একটু ভেঙে দিই, যেমন আমাদের এক্স মাইনাস টু তুলি আরেকবার, স্কোয়ার প্লাস, তো বইতে হচ্ছে অন্যভাবে করা আছে, কোনো প্রয়োজন নাই, দরকার নাই অত কিছু মনে রাখার, আমি যেভাবে করা আছে সেভাবে করলেই হবে। আশা করি কোনো ম্যাথের সমস্যা হবে না। এটাকে সম্পূর্ণ ভাঙিয়ে ফেলবো এখন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার এক্স প্লাস চার প্লাস ওয়াই স্কোয়ার তিন দুগুণে ছয় ওয়াই প্লাস নয় ইকুয়াল 25। সব এক পাশে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই, এখানে হচ্ছে নয় আর চারে কত হয়, 13 হয়, 13 থেকে 25 বাদ দিয়ে 7 5 12, মাইনাস 12 থাকবে ইকুয়াল 0। তাহলে এখন এক কাজ করবো, সেটা হলো এই যে ইকুয়েশনটা পাইলাম না, এই ইকুয়েশনকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0 এর সাথে তুলনা করব, এর সাথে তুলনা করে পাই। তো পরীক্ষার হলে এত কিছু লেখার কোনো প্রয়োজন না, সরাসরি জি এবং এফ লিখে দিলেই হবে। আমি প্রথম প্রথম তো বড় করে করাচ্ছি আর কি, তুলনা করে পাই। তাহলে আমরা যদি এই ইকুয়েশনের তুলনা করি, তাহলে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন হতে কি কি বলতে পারি, জি এর মানটা কত, জাস্ট জি এর মানটা কত, মাইনাস টু না, শুধু জি। আর এফ এর মান কোনো প্রয়োজন আছে, নাই। সি কত, মাইনাস 12। তাহলে অতএব আমাদের এক্স অক্ষের ছেদাংশ, ছেদাংশ কি জানি, টু রুট জি স্কোয়ার মাইনাস সি, তার মানে টু রুট মাইনাস টু স্কোয়ার মাইনাস মাইনাস 12। এই মানটা হিসাব টিসাব করে দেখি কত আসে। তাহলে টু রুট এখানে টু স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 12, এই মানটা হিসাব করে 8 আসতেছে, 8। তাহলে 8 একক। এখানে ছেদাংশ সর্বদা পজিটিভ আসবে, বোঝা গেছে? এর পরেরটাই যাই, দেখি সামনে কি আছে, 2 নাম্বারটাই, যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 4,5 এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। খুব ভালো একটা প্রশ্ন না? তো এই বৃত্তটার নাম দিলাম আমি 1 নাম্বার, এটার নাম দিয়ে হচ্ছে 1 নাম্বার, তাহলে চিত্র আঁকাতে সুবিধা হবে আর কি। তো যেহেতু এটা একটা বৃত্ত, অবশ্যই এটা তো বৃত্তের সমীকরণ না, তাহলে এই বৃত্তটা একটু অঙ্কন করি তো কেমন হবে দেখতে, ঠিক এরকমটা হইতে পারে না? মনে করলাম এটা একটা বৃত্ত পাইছি, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার যে বৃত্ত সেইটা, এটা হচ্ছে 1 নাম্বার বৃত্ত। তো এই বৃত্তটা কি থাকতে পারে, কেন্দ্র থাকতে পারে না? ধরলাম যে এটা হচ্ছে আমার একটা বৃত্তের কি কেন্দ্র, এটা হচ্ছে 1 নাম্বার বৃত্তটা। এবার আসে পরেরটার জন্য। তো পরেরটাতে কি বলছে এখানে, যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 4,5, এটা আমাদের বের করতে হবে। তো মনে করো যে আমি জাস্ট কিন্তু বোঝানোর জন্য আমি চিত্র এভাবে আঁকাচ্ছি, ঠিক একেবারে এরকম হবে কিনা জানি না আমি। তো 4,5 এখানে থাকতে পারে না, 4, কত 5। তো এত কেন্দ্রগামী একটা বৃত্ত আমাদের অঙ্কন বা সমীকরণ বের করতে হবে। তো এটা শর্তটা কি হইতে হবে, যে বৃত্তটা, এই যে বৃত্তটা আছে না, সেই বৃত্তর কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ কেন্দ্র
আমাদের যে এই বৃত্তের যে পরিধি আছে, সেই বৃত্তের পরিধিটা এই বৃত্তটার কেন্দ্র দিয়ে পাস করবে। মানে আমাদের বৃত্তটা দেখতে এমন হবে। এই লাল কালার বৃত্তটা সমীকরণটা কি করতে হবে এখন? বের করতে হবে। তো আশা করি বোঝা গেছে, আসলে খুব একটা কিন্তু কঠিন না, সহজ জিনিস। তো সাদা বৃত্তটা হচ্ছে আমাদের যেটা ইকুয়েশন দেওয়া আছে, আর লাল যে বৃত্ত সেটা বের করতে হবে। শর্ত কি? লাল বৃত্তের কেন্দ্র 4,5 এবং লাল বৃত্তটা ওই সাদা বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে, অর্থাৎ সাদা বৃত্তের কেন্দ্রটা আমরা লাল বৃত্তের উপরে বসায় দিতে পারি, সিদ্ধ করতে পারি। বোঝা গেল? কিংবা আরেকভাবে করা যেতে পারে যে আমরা সাদা বৃত্তের কেন্দ্র বের করব, তারপর 4,5 থেকে ওই কেন্দ্রের দূরত্ব বের করব। এই দূরত্বটাই আসলে আমাদের লাল বৃত্তের ব্যাসার্ধের মান। যার যেটা মন চায় সেভাবে করবা, কোনো অসুবিধা নাই। তো শুরুতেই ধরি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ এখন কোন সমীকরণে যাব? যেহেতু কেন্দ্র দেওয়া আছে, যেহেতু কেন্দ্র সরাসরি 4,5 দেওয়া আছে, আমরা এইচ কে দিয়ে যেটা শিখছিলাম না, এইচ কে দিয়ে ওই ইকুয়েশনে যাবো। সবচেয়ে সহজ হয় এটাই। তার মানে আমাদের এই যে বৃত্তের সমীকরণ, লাল বৃত্তের সমীকরণ কি থাকবে? এক্স মাইনাস এইচ অর্থাৎ 4 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অর্থাৎ 5 স্কোয়ার ইকুয়াল কি আর স্কোয়ার না? এটা ছিল না? নাম দিলাম 2 নাম্বার। এখন এই 2 নাম্বার বৃত্তটা 1 নং বৃত্তের কেন্দ্রগামী না? তাহলে এখন লিখবো 2 নং বৃত্ত 1 নং এর কেন্দ্রগামী, 1 নং এর কেন্দ্রগামী। এখন 1 নং বৃত্তের আবার কেন্দ্র কত? কেন্দ্র কেমন বের করতে হয়? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, থাকবে কত? -2। ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, এটা কিন্তু -6y। তাহলে -6y কে -2 দিয়ে ভাগ করলে 3 থাকবে। এত কেন্দ্রগামী। এটা কে কেন্দ্রগামী? 2 নং বৃত্ত। তাহলে এই কেন্দ্রটা কি 2 নং ইকুয়েশনে বসানো যাবে না? দিয়ে বসাই। তাহলে -2 - 4 স্কোয়ার প্লাস 3 - 5 স্কোয়ার ইকুয়াল কত? আর স্কোয়ার। এখান থেকে এটা হিসাব করে দেখি আর স্কোয়ার মানটা কত আসে। এখানে আছে 6 স্কোয়ার প্লাস এখানে আছে 2 স্কোয়ার, না? তাহলে 40 থাকবে। আর স্কোয়ার মান কত? 40। তাহলে এই আর স্কোয়ার যে মানটা সেটা বসাই দেই। অতএব আমাদের বৃত্তের সমীকরণটা থাকবে এরকম: এক্স মাইনাস 4 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল কত? 40। এটা এইভাবে রাখলেও হবে, কিংবা এটাকে ভাঙাই দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আমি সরাসরি ভাঙাচ্ছি একবারে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8 এক্স মাইনাস 5 দুগুণ 10 ওয়াই। আর এখানে 4 4 16, 5 5 25, 25 16 হচ্ছে 39। আর এ পাশে 40, আর 39 - 40 -1 থাকবে। সরি, 25 16 39 না, সরি 41 41। তাহলে 41 - 40 প্লাস 1 থাকবে, প্লাস 1 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। এর পরের ম্যাথে যাই, দেখি নেক্সট কি আছে। উদাহরণ 3, যে 1 2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, 1 2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। খুব ভালো। এর সমীকরণ বের করো এবং ওয়াই অক্ষ হইতে তা কি পরিমাণ অংশ ছেদ করে তার মান নির্ণয় করো। তো আগে সমীকরণটা বের করি, তারপর ওয়াই অক্ষ থেকে আসতেছি, এটা পরে, ঠিক আছে? তাহলে 1 2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে কিন্তু স্পর্শ করে। মনে আছে কিনা? মনে আছে কিনা কে জানে? দেখি। তাহলে 1,2 1,2 ধরলাম যে এই পয়েন্ট আছে কত? 1,2। তাহলে 1,2 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে এই বৃত্তটা দেখতে কেমন হতে পারে? ঠিক এরকমটা না? এটা হচ্ছে আমাদের কি বৃত্ত, এটা বের করতে হবে সমীকরণটা। এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করে, একটা পয়েন্টে কি করে? ছেদ করে। আর এটা কত আমাদের? 1,2, তাই না? তো মনে করলাম এই যে বৃত্তটা, সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক। কত একক? আর একক। তাহলে এই বৃত্তটার আমাদের সমীকরণ কি থাকবে? ধরি বৃত্তের সমীকরণ। আমি হচ্ছে বাংলা লেখা কম লিখতেছি, এটা লিখে নিবা নিজে নিজে। তো ধরি এই যে বৃত্তের সমীকরণ সেটা হচ্ছে এক্স মাইনাস 1 স্কোয়ার, যেহেতু কেন্দ্র দেওয়া আছে 1,2, ধরলাম এটা হচ্ছে এইচ কমা কে। ওই এইচ কমা কে যেটা ছিল সেটা দিয়ে করতেছি আর কি। এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। ব্যাসার্ধ কত একক? আর একক। এখন যেহেতু এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তো এক্স অক্ষকে স্পর্শ করার বেলায় ব্যাসার্ধ সমান কি ছিল? কে এর মডুলাস না? আর সমান কি ছিল? কে এর মডুলাস ছিল, মনে আছে কিনা? অর্থাৎ এই যে দূরত্ব সেটা কত? 2 পরিমাণ না? কোটির পরিমাণ না 2? এটা তো ব্যাসার্ধ হওয়া, তাই না? অর্থাৎ আমাদের আর এর মানটা কি থাকবে? 2 থাকবে। এখানে সরাসরি ম্যাথে অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নাই। যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধের মান থাকবে কেন্দ্রের কোটি সমান। আর এর মান কত? 2। আর এর মানটা এখানে বসাই দিই। তাহলে এক্স মাইনাস 1 স্কোয়ার ওয়াই মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল কত? 2 স্কোয়ার। এটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ।
এটাকে ভাঙাইতে পারি, দেখতে ভালো লাগতে পারে, ভালো লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে -2x থাকবে, এখানে -4y থাকবে, টু স্কোয়ার কাটে, এখানে 1 থাকবে, +1 = 0। এই হিসাব করা সহজ কাজ। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। এখন পরের অংশে আসি, যে ওয়াই অক্ষ হইতে কত পরিমাণ অংশ ছেদ করে, মানে এই অংশটা চাইছে, এই যে এই অংশটা, এই যে মোটা কালি, এটা এই অংশটা আমাদের এখন বের করতে হবে, কতটা অংশ কর্তন করে বা ছেদ করে। তাহলে ওয়াই অক্ষ হইতে যে ছেদাংশ বা ছেদাংশ, সেটা কি ছিল, 2√f² - c না? এখন এফ এর মানটা কেন পাবো? এই যে ইকুয়েশনটা পাইলাম সেই ইকুয়েশন থেকে, এবং আদর্শ ইকুয়েশন সেটা তুলনা করব, সেখান থেকে তুলনা করলে এফ এর মানটা থাকবে হচ্ছে -2, এবং সি এর মানটা থাকবে হচ্ছে কত, +1। তাহলে এই দুটো মান এখন এখানে বসাই দিই। তাহলে 2√-2² মাইনাস কত, 1। তাহলে 2√2×4, 4 থেকে 1 বাদ, 3 থাকবে। তার মানে 2√3 থাকবে, 2√3 অবশ্যই একক দেওয়া লাগবে। তাহলে এটাই হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদাংশের মান। এরপর আসি পরবর্তী ম্যাথে, এটা হচ্ছে আজকের মতো লাস্ট ম্যাথ। কি আছে, যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে 0, -3 বিন্দুতে স্পর্শ করে, 0, -3 বিন্দুতে কি করে, স্পর্শ করে, এবং ওয়াই অক্ষ হইতে যার কেন্দ্রের দূরত্ব 4 একক। তো বৃত্তের ম্যাথগুলো করার সময় অবশ্যই চেষ্টা করবা কি, যে গ্রাফে আঁকাইলে বা গ্রাফে আঁকায়ে ম্যাথটা করার জন্য, তাহলে খুব সহজ হয় এবং উত্তর কখনো ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। বিশেষ করে এমসিকিউতে অনেক কাজে লাগে, খুব দ্রুত হয়ে যায় উত্তর। তো আমি একটা চিত্র আঁকাচ্ছি, কেমন হতে পারে দেখি। ওয়াই অক্ষ, এটা আছে এক্স অক্ষ, ঠিক আছে। তো এই একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। শর্তটা কি, যে বৃত্তটা ওয়াই অক্ষকে 0, -3 বিন্দুতে স্পর্শ করে, জাস্ট স্পর্শ করে, বোঝা গেল, জাস্ট স্পর্শ, আর কিচ্ছু না। তাহলে 0, -3 ধরলাম, ঠিক এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের 0, -3। তো এই বিন্দুতে কি করে, স্পর্শ করে, এবং যার কেন্দ্র ওয়াই অক্ষ হইতে যার কেন্দ্রের দূরত্ব 4 একক। মানে আমাদের বৃত্তটা হইতে পারে কি এইরকম 4 একক, তো তার মানে একটু বড় হবে, এটা একটু বড়ই হবে, মতো হইল না ভালো মতো। আরেকটা, এই যে এটা কিন্তু 0, -3 আর কি, এবং এই বৃত্তের কেন্দ্র কত, এটা না, এই কেন্দ্রের যে দূরত্ব সেটা 4 একক বলা আছে, এটা হচ্ছে 4 একক, অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধের মানই দেওয়া আছে 4 একক। বোঝা গেল কিনা, বৃত্তটা ব্যাসার্ধের মান দেওয়া আছে 4 একক, কিন্তু সমস্যা হলে বৃত্তটা শুধু ডান পাশে থাকবে এমন না, এটা বাম পাশেও থাকতে পারে। বোঝা গেল কিনা, এটা কিন্তু বৃত্তটা বাম পাশেও থাকতে পারে। এটাও আমাদের কত একক, 4 একক, 4 দিয়ে দিই তাহলেই হবে। তো এই দুটাই কিন্তু আমাদের বৃত্ত হইতে পারে। তো যদি গিয়ে হচ্ছে পরীক্ষার হলে একটা সমীকরণ বের করে চলে আসো, তাহলে কিন্তু অর্ধেক নাম্বার দিবে, পুরো নাম্বার দিবে না। পুরো নাম্বার পাইতে হলে দুইটা বৃত্তের সমীকরণে বের করে আসতে হবে, একটা করে আসলে হবে না। এখন যে জিনিস দেখি, যে আমাদের সেট বিন্দু যেটা ছিল, সেট বিন্দু সেটা হচ্ছে 0, -3, 0, -3, তাই না? তো এখানে কি বলতে পারি আমরা, ব্যাসার্ধ, আমাদের যে ব্যাসার্ধ সেটা কত, 4 একক না, r = 4 একক। আবার এখান থেকে আরেকটা জিনিস বলা যাবে না, যে যেহেতু এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ r কি দেখছিলাম, মডুলাস এইচ ছিল কিনা, ছিল মডুলাস এইচ। তার মানে শুধু এইচ সমান কি বলতে পারি, +-r না, মডুলাসটা উঠাই দিলে। তো আর যেহেতু 4, অতএব আমাদের এইচ এর মানটা কত, +-4 থাকবে। এটা হচ্ছে আমাদের কার মান, ভুজের মান। কার মান এটা, ভুজের মান। আর আমার আরেকটা কি লাগবে, কোটি লাগবে না। এখন কোটি কেমনে বের করি, ভালো করে খেয়াল করি। এই যে বৃত্তের কেন্দ্রটা আছে না, আবার এই কেন্দ্র আছে না, আবার স্পর্শ বিন্দু আছে না, সবাই কিন্তু একই লাইনে অবস্থিত, তাই না? সবাই কিন্তু একই লাইনে। শুধুমাত্র এটা স্পর্শ করার ক্ষেত্রে, শুধুমাত্র যখন স্পর্শ করবে তখনই, যখন স্পর্শ করবে তখন সবাই কি একই লাইনে না, একটা লাইনে অবস্থিত। তার মানে স্পর্শ বিন্দুর যে কোটি এবং কেন্দ্র দুটোর যে কোটি, সেই কোটি কি একই রকম না, সবাই একই লাইনে আছে। অর্থাৎ এই যে দূরত্বটা সেটা কি সবার জন্য একই রকম, সবার জন্য একই রকম। তাহলে স্পর্শ বিন্দুর কোটি যদি -3 হয়, তাহলে কেন্দ্রের কোটি কত, কেন্দ্রের কোটিও কি থাকবে, -3ই থাকবে, -3 থাকবে। অতএব আমাদের কেন্দ্রটা পাইলাম কত, +-4, অতএব বৃত্তের সমীকরণ কি থাকবে, ফাইনালি বৃত্তের সমীকরণ কি ছিল, x - h না, আবার h এর মান তো দুইটা, +-4, অর্থাৎ x +-4²
প্লাস ওয়াই মাইনাস -3y প্লাস 3 স্কোয়ার ইকুয়াল, এখানে হচ্ছে ব্যাসার্ধ হলো 4 না 4 স্কোয়ার। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। এটা একটু মানে কি করা যেতে পারে, ভাঙানো যেতে পারে, সহজ কাজ, নিজ দায়িত্ব করে নিও। তো এইভাবে দেখলে কোনো অসুবিধা নাই, এটা হবে উত্তর। তো এই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আরেকদিনে হচ্ছে যে উদাহরণ যে ম্যাথগুলো সেটা শেষ করে দিব না, তারপরে অনুশীলনী যে ম্যাথ সেটা শুরু করবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।